নিজের স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত হলো হিরণ। সিলিকোটার ঘর থেকে একাধারে ভেসে আসছে অদ্ভুত আওয়াজ। পরকীয়ায় লিপ্ত দুই মানবী দিন দুনিয়া ভুলে যেতে উঠেছে কামনাবিদ্ধ আবেশে। মানবটি আর কেউ নেই, হিরণের স্ত্রী ইফাত, মামাতো বোন রুমি। দেহের উষ্ণতায় বিমগ্নে রুবি গোড় লাগা কণ্ঠে বলল, কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে, কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ চোখে নিঃশ্বাস ভরিয়ে বলল, আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম বলো তো? হিরণের কথায় রুবি ঠোঁট বাঁকিয়ে হাসল, ঠোঁট দুটো নেড়ে বলল, আমি তো সেই কবে থেকেই অপেক্ষায় আছি আপনাকে আপন করে পাওয়ার, কিন্তু ইফার জন্য সুযোগই পাচ্ছি না। ফের মুখ বার করে বলল, স্বামী মারা গেছে সেই 6 মাস আগে। এতদিন কি একা থাকা যায়? আমার জীবন যৌবন সব বৃথা যাচ্ছে। ক্রূর হাসল হিরণ, চেহারায় শয়তানি ভাব ফুটল, নোংরা ইঙ্গিত দিয়ে বলল, আর বৃথা যেতে দেব না শালি। এদিকে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকা দৃষ্টি নামক মেয়েটা হকচকিয়ে বিমূঢ়। সে ছাদে এসেছিল রুবির সঙ্গে, কিন্তু রুবি তাকে রেখে কোথায় যে গেল? এতবার ডেকেও কোনো সাড়া শব্দ পেল না। হঠাৎ আওয়াজ শুনে তার উৎস ধরে এগোতেই শুনতে পেল কথাগুলো। মনের মধ্যে খুব বড় সড়ো একটা খটকা লাগলো। স্বচক্ষে দেখতে না পেলেও বুঝতে পারলো কিছু একটা খারাপ হচ্ছে। কিঞ্চিত পড়তে দৃষ্টি ডাকতে ডাকতে ছাদে এলো আবা। বিরক্তিমাখা কণ্ঠে বলল, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আয় তাড়াতাড়ি। কিন্তু আগে আমার কথাটা শোন। আবা অতি ব্যস্ত আওড়ালে, তোর কথা পরে শুনবো, এত সময় নিয়ে আমার হাতে। বিয়ে বাড়িতে কি একটু কাজ? একদণ্ড বসার ফুসরত পাচ্ছে না, ভুলে যাস না সন্ধ্যায় ভাইয়ের গায়ে হলুদ, তোরও নাচ প্র্যাকটিস করতে হবে। নে আমার হাত ধর, তাড়াতাড়ি পা চালা। দৃষ্টি বলতে পারল না কথাটা, আবার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল, কিন্তু সন্ধির অন্তঃসিক্তান্ত হলো না। রহমান বেলায় আনন্দ বিষাদের দ্বৈরথে জেগে উঠেছে এক উৎসবী পরিবেশ। আসমানের রূপালি থালার মতো উজ্জ্বল ছাদ। দৃষ্টির খুব মন খারাপ, পেটে একটাও দানা নেই হয়তো, কথাই হয়তো হই হুল্লোড় করছে, অথচ চুপটি মেরে ঘরেও বেসে আছে, আবার কাজে ব্যস্ত। কেই বা আগলে রাখবে তাকে? তার খেয়াল রাখার মতো এই বাড়িতে কেউ আছে নাকি? মাঝে মধ্যে নিজেকে নিজের বিদ্রুপ করে পরের মুহূর্তে তার দাদি তাকে বোঝায়, তার অন্তর্দহনে পানি ঢেলে সেই কষ্ট নিভিয়ে দেয়। কতদিন মা বাবার কবরগুলো দেখা হয় না, কেন তাকে একা ছেড়ে চলে গেল? তার ভাবনার মাঝেই খুব পরিচিত একজোড়া পায়ের আওয়াজ কর্ণপাত হলো। হকচক করে উঠল মায়াবী মুখখানা, হেসে বলল, এতক্ষণে আসার সময় হয়েছে তো? আমি সে কখন থেকে বসে আছি, বাইরে সবাই অনেক মজা করছে, তাই না রে? আবার মন খারাপ করে বলল, অনেক মজা কাজ ছিল রে, তাড়াতাড়ি আসতে পারিনি, অনেকক্ষণ একা বসিয়ে রাখলাম তোকে। আচ্ছা চল, তোকে সাজিয়ে দিই। ওই যে শুনতে পাচ্ছিস না, বক্সে গান বাজছে, পাশের বাড়ির ছোট বাচ্চারা নাচ করছে, একটু পরে সবাই তোর গান শুনবে। তোর কণ্ঠ খুব সুন্দর, সবাইকে গান শোনাবি তো? সরলমনা দৃষ্টি চঞ্চল চিত্ত মেনে হাস্যরত বদলে গেল। হ্যাঁ, তুই তো জানিস আমি গানটাকে কত ভালোবাসি। সে ছোটবেলায় পূজা দিদির কাছে গান শিখেছিলাম। দিদি এতগুলো মেয়ের গান শেখাতো, সবাই কত মজা করে গান শিখতাম, মনে আছে আমার? কিন্তু হঠাৎ করে 2 বছর দৃষ্টির মন অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আবার প্রসঙ্গ পাল্টে ফেললো। আগ্রহ ফুটিয়ে বলল, তোর খুব খিদে পেয়েছে তাই না? দাঁড়া, খাবার নিয়ে আসছি। জানিস আজ অনেক পদ রান্না হয়েছে, তোর জন্য গোস্তের ঝোল দিয়ে ভাত নিয়ে আসছি। খাবার কথা শুনে শ্বাস টেনে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। চারিদিকে খাবারের গন্ধ মৌ মৌ করছে, তবু ইতস্ত বোধ করতে বলল, শাশি যদি কিছু বলে? আরে কিছু বলবে না, আম্মাকে বলবো নাকি যে তোর জন্য এনেছি? আবার খুব খারাপ লাগলো, কেন যে তার মা দৃষ্টিকে দেখতে পারে না। সে চলে গেল খাবার আনতে। 2 মিনিট পরে ইফা এলো দৃষ্টির ঘরে। ইফা আর আবার 2 বোন, দৃষ্টির মেজো চাচা ইশরাক রহমানের মেয়ে সেটা রহমান ইফা ও তাসফিয়া রহমান আবা। তাদের কোনো ছেলে নেই। বড় চাচা আফতাবের একমাত্র পুত্র আবির রহমান দীপ্ত। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট অনিক। অনিক রহমান দৃষ্টিই হলো তার একমাত্র সন্তান। তবে আজ এই বাড়িতে যার বিয়ে হচ্ছে সে বাড়ির সদস্য নয়, সে হলো ইশরাকের স্ত্রী কামিনীর ভাইয়ের ছেলে কমল।
সবাই ভয় পায় কিনা তাকে, তাই কেউ আর দ্বিমত করল না। ইফার গলার আওয়াজ শুনতে অমনি চকিত হলো দৃষ্টি। ইফা, নাফি, তুমি এসেছো? তোমাকেই খুঁজছিলাম। তোমার সঙ্গে আমার না একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ইফার শাড়ির কুচি এলোমেলো হয়ে যাওয়ায় দ্রুত এই ঘরে ঢুকে পড়েছিল, যেন কারোর সামনে লজ্জায় পড়তে না হয়। সবটুকু মনোযোগ দিয়ে শাড়ির কুচি ঠিক করাই আনমনে আওড়ালো, বলে ফেল। বলতে গিয়ে থেমে গেল দৃষ্টি। কান দুটো খাড়া করে শুনতে চাইলে কেউ আছে কিনা। সচেতন কণ্ঠে বলল, এভাবে বলা যাবে না, আমার কাছে এসো, তারপর বলছি। কাছে যেতে পারবে না, শাড়ি ঠিক করছি, যা বলার এভাবেই বল। ইফারে, তোর শাড়ি ঠিক করা হলো? রুবির কণ্ঠস্বর শুনে চমকে গেল দৃষ্টি। কণ্ঠনালী ফুঁড়ে বের হতে যাওয়ার কথাটা গিলে নিল চুপ করে। ভয় এসে বেরল মুখখানাতে। ইভা উঁচু স্বরে বলল, হ্যাঁ, হয়ে গেছে, তুই দাঁড়া, আমি এখনই আসছি। দৃষ্টি, শোন, তোর কথা পরে শুনবো, এখন যাই। ওরা প্রস্থান করতেই ফরফর শুকনো ডোক গিল দৃষ্টি। এক্ষুনি তো বলে দিতে যাচ্ছিল যে যদি রুবি কিছু শুনে ফেলতো তাহলে কি হতো, নিশ্চয় বড়সড় গন্ডগোল বাঁধত। এমনিতে ছাঁচি তাকে দেখতে পারে না, সবসময় গালমন্দ আর মারি জুটে তার কপালে। এবার তো থাকার জায়গাটাও হারাতে বসেছিল। বিয়ে বাড়িতে সবচেয়ে অস্বস্তিকর জিনিসটাই হচ্ছে কারেন্ট চলে যাওয়া। সেটাই হয়েছে। আলো জ্বালানোর ব্যাকুলতায় ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো কয়েকজন। এই সুযোগটাই লুফে নিল হিরণ। রুবি একটা মোমবাতি জ্বালিয়ে বাড়ির সামনে বারান্দায় হাঁটছিল, অমনি কোথা থেকে এসে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। হকচকিয়ে উঠল রুবি। কিছু বলতে চাইলে হিরণ আঙ্গুল চেপে ধরল ঠোঁটে। বলল, ভয় পেও না ডার্লিং, আমি ছাড়া আর কেই বা আসবে তোমার কাছে। মুখভঙ্গি বদলে গেল রুবির। হিরণ তাকে দেওয়ালে চেপে ধরে আবারও সে কামনা বাসনায় বিমগ্ন হলো। কিন্তু এই নিষিদ্ধ ছোঁয়া বেশিক্ষণ টিকল না। হঠাৎ একটা কালো মার্সিডিজের হেডলাইট থেকে তীব্র আলো স্ফুটস্বরভাবে ছড়িয়ে গেল চারপাশে। বাড়ির সামনে বারান্দায় থাকা দৃশ্যমান হলো এই দৃশ্যটাও। হকচকিয়ে ছিটকে গেল দুজন। রুবি তাড়াহুড়ো করে যেদিকে মুখ ঘোরায় সেদিকেই পা বাড়ালো। হিরণ ঠোঁট মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালো, যেন এখানে কিছুই হয়নি। গাড়ির শব্দ সবাই বাড়ির মধ্যে থেকে ছুটে এলো বড় ঘর পেরিয়ে বারান্দায়। ইশরাক তড়িঘড়ি করে বলল, ইফার মা, তর জ্বালাও। সবার প্রথম গাড়ি থেকে নামবে শুভ্র পাঞ্জাবি পরিহিত আফতাব রহমান। তারপর নামালো আবির রহমান দীপ্ত, যার পরনে সাদা শার্ট, যেটা কালো ডেনিম প্যান্টের সাথে ইন করা। উপরের দুটো বোতাম খুলে রাখা পেশিবহুল হাত দুটো শার্টের কাপড় পুড়ে বের হওয়ার উপক্রম। চুলগুলো হালকা এলোমেলো, তীক্ষ্ণ কাটা দাঁড়িয়ে রেখে হাত বুলালো সে। পুরুষ সুলভ দীপ্তি ছড়াচ্ছে তার সুদর্শন চেহারা। তার ঠিক পরেই বের হলো শ্যামপুরুষ ফনয় শিকদার, দীপ্তের বন্ধু। দীপ্তের থেকে 1 ইঞ্চিও নিচু সে। দীপ্ত 5 ফুট 9 ইঞ্চি আর পনে 5 ফুট 8 ইঞ্চি। আফতাব রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আর্থিক অবস্থা বেশ উন্নত তাদের। ঢাকায় একটা 8 তলা ও আর একটা 5 তলা বাড়ি আছে। গ্রামে যাতায়াত নেই বললেই চলে। তবে আফতাব রহমান তার স্ত্রীকে নিয়ে বছরে একবার ঘুরে যান। মাঝে মাঝে ওনার স্ত্রীও আসেন না, উনি একাই আসেন একদিনের জন্য। একাই গিয়ে ব্যাগগুলো হাতে নিন। খুব ভালো আছি রে মা, কেমন আছিস? আফতাব রহমান বললেন। ইফা উচ্ছ্বাসের সঙ্গে উত্তর করলো, শুধু ভালো ছিলাম, কিন্তু তোমাদের দেখার পর খুব ভালো আছি। কত বছর পর তোমরা বাড়িতে এলে, বাড়িটা একদম ভরে উঠেছে। ইফার হাতে হাতে হিরোনো ব্যাগগুলো আনতে সাহায্য করলো। মানুষটা বোঝাতে হবে তো সে তার বউয়ের প্রতি কতটা যত্নশীল। করিমন বিবির দেখা পেতে দীপ্তির সালাম করলো, আর সাথে প্রণয়ও সালাম করলো। আমাকে দীপ্ত কোনটা? মুখটা দেখতে পারতাছি না কেন? ফনায় সালসালনের একটু চটপটে স্বভাবের। সে একদম এগিয়ে এসে বলল, দাদু, আমি দীপ্ত, তোমার নাতি। দীপ্ত আর শক্ত হাতে ছাটি মারল মাথায়। চোখ গরম করে তাকাতে ফোনে বলল, বজ্জাত বেটা, মারলি কেন আমাকে? ব্রু কুচকে তাকালে দীপ্ত, তার চোখ যেন শাসাচ্ছে। প্রণয় ইনিয়ে বিনিয়ে বলল, দাদু, আপনি জানেন আপনার নাতিন এখানে আসতে চায়নি, তার নাকি গ্রাম ভালো লাগে না। আঙ্কেল আন্টিকে পাঠিয়ে দিয়ে সে একা থাকতে চেয়েছিল। আমি ধরে বেঁধে নিয়ে এসেছি। তাহলে বলেন, কে আপনার আসল নাতিন? আমি না ও? ফনে এমন শিশুসুলভ কথায় হাসলেন করিমন
বিবি বললেন, তুমিই আমার আসল নাতিন, এবার ঘরে আসো, পরিষ্কার হও। বীর কমলো আস্তে আস্তে। কারেন্টও চলে এলো। পাত্র এখনো বাজার থেকে ফেরেনি। ছেলেটা রয়েছে এক শূন্য ছাড়া। তাকে ঘিরে সব আয়োজন, অথচ সেই উপস্থিত নেই। কোনো একটা বিষয় নিয়ে আবার খুব ভয় পেয়ে রয়েছে। দৃষ্টিকে নিয়ে হাসছে আনমনে। মমতা মিশ্রিত স্বরে বলল, জানিস দৃষ্টি, ওই যে একটু আগে দীপ্ত ভাইয়ারা এলো না, তখন আমি না একটা অদ্ভুত জিনিস দেখেছি। কি দেখেছিস? আবার কপালে চিন্তার বাস, কণ্ঠ প্রফুল্লতা নেই। দীপ্ত ভাইয়ার ঘাড়ির আলোতে আমি স্পষ্ট দেখেছি। দুলা ভাইয়ার অমনি কামিনী ডাকলেন, এই আবা, একটু দেখে যা তো, আসছে মা। আবার সরজলদি দৃষ্টিকে একটা চেয়ারে টেনে বসিয়ে ব্যস্ত গলায় বলল, তুই এখানে বসে থাক, আমি এক্ষুনি আসছি। দৃষ্টি তার হাতের লাঠিতে হাত বুলাতে বুলাতে ঠোঁট উল্টিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসবি কিন্তু। আবার সম্মতি জানিয়ে চলে গেল। দৃষ্টি একটা হলুদ রঙের জামা পরেছে, ওড়নাটা সুন্দর করে মাথায় পেঁচিয়ে রাখা। বয়স 15-র শেষ দিকে। গোলগাল ধবধবে মুখখানা দেখলে পুতুলের চেয়ে কম মনে হয় না। ঘন কালো রেশম চুলগুলো ধনুকের মতো বাঁকানো, কোমরের নিচ অব্দি লম্বা বেনে করে দিয়েছে। আবার এই বাড়ির প্রতিটা কোণা তার মুখস্থ। আবার আসতে দেরি হচ্ছে দেখে সে এক পা করে এগুচ্ছিল। মূলত মশার কামড় থেকে বাঁচতে হাঁটাহাঁটি করছিল। তক্ষুনি খুব শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল দৃষ্টি। ঘটনা আচমকীয়তা বুঝতে পেরে কোমরে ব্যথার আর্তনাদ করল। মাগো, আমি পড়ে গেলাম কি করে? কোমরের হাড্ডিটা বোধ হয় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এই বারান্দার মাঝখানে তো কোনো খুঁটি ছিল না, তবে কি চাচা নতুন করে খুঁটি দিয়েছে? গম্ভীর পুরুষের ললাটে বিরক্তির বাজ পড়ল। কর্কশ কণ্ঠে বলে, এই মেয়ে, দেখে চলতে পারো না? জলজান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছি, তবু কিনা বলছো বারান্দার মাঝখানে খুঁটি কি করে এলো? অন্ত নাকি তুমি? অক্ষি কঠোর ভরে উঠল জলে। ঘন ঘন নেত্রকোনা ফলক জাপটালো দৃষ্টে। একটা সুচালো তীর আচমকা এসে বিঁধল তার বক্ষে। লোকটার প্রশ্নের উত্তর না দিয়ে গলা ছেড়ে ডাকলো আবারে, কই তুই? ইফাফি, তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও। পরপর 3বার এইভাবে ডাকা দীপ্তে ছাউনি ধীর হলো। বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকা ফেলবো মুখখানা দেখে রাগটা কিছুটা হলো কমলো। কিভাবে ঠোঁট ভেঙে কাঁদছে মেয়েটা? ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে হাসছিল। সেই গুরুত্বপূর্ণ আলাপটা শেষ করতে পারল না। ধীর গলায় প্রশ্ন চলল, এখনো বসে আছো কেন? উঠতেও পারো না নাকি? তখনই ইফা তস্ত পায়ে ছুটে এসে মেঝে থেকে উঠালো দৃষ্টিকে। দৃষ্টি ইফার স্পর্শ পেয়ে জড়িয়ে ধরে বুক থেকে ভেঙে কাঁদতে শুরু করলো। কন্দনরত গলায় বারবার আওড়ালো, আমাকে এখান থেকে নিয়ে যাও আপি, আমাকে এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চলো তোমার সাথে। অস্থির থিরতে এক নাগারে ফলাব্যকে থামল। ইফা অসহায় ছাউনি কেবল দীপ্তের উপর। সরি দীপ্ত ভাইয়া, দৃষ্টির হয়ে আমি ক্ষমা চাইছি। আসলে ও চোখে দেখতে পায় না। 2 বছর আগে একটা দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ওর কথাই কিছু মনে করবেন না। আফি, তাড়াতাড়ি চলো, আমি এই লোকের সামনে এক মুহূর্ত থাকতে চাই না। দূরে গিয়ে নিয়ে যাও আমাকে। ইফা দৃষ্টিতে নিয়ে চলে গেল ঠিকই, কিন্তু দীপ্তর স্তম্ভের ভাব দূর হলো না। আশ্চর্য বিস্ময় সিক্ত চোখ জোড়া শুধু ছোট হয়ে এলো। অস্ফুট আওড়ালো, এত সুইট একটা মেয়ে চোখে দেখতে পায় না মানে? রিয়েলি ব্লাইন্ড? দৃষ্টির আর গান গাওয়া হলো না। যতটা আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়েছিল ততটাই কষ্ট বুকে চেপে ফিরে এলো। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে নীরবে কাটছে। আজ যদি সে চোখে দেখতে পেত তাহলে কি এমনটা হতো? বাসিতে খুশির জ্বর, অথচ একটু খুশির ভাগিদারও সে হতে পারল না। অনাথদের জীবন বুঝি এমনই হয়? করিমন ভেবে লাঠিতে বর দিয়ে ঘরে ঢুকলেন। এই ঘরে দৃষ্টি আর তিনি থাকেন। 2 তলা বাড়ির নিচের তলায় তাদের রুম। দৃষ্টিকে কাঁদতে দেখে বললেন, কি রে কানি, তুই আবার কাঁদতেছিস? তোরে না কাঁদতে মানা করছি? দৃষ্টির শব্দটা সবসময় উচ্চারণ করতে অসুবিধা হয় বলে দৃষ্টির আরেকটা নাম আনিকার আনি বলে ডাকেন। বলা যায় ভালোবেসে ডাকেন এই নামে। দৃষ্টি কথা সরিয়ে হাতড়ে তার দাদিকে জড়িয়ে ধরল। তার ভাড়াক্রান্ত কণ্ঠে নিরাশা, আমি কি আর দেখতে পাবো না দাদু? এই পৃথিবীটা কি আমার কাছে অন্ধকারই থেকে যাবে? আমি আর এই জীবন নিতে পারছি না।
আমি আমার আব্বু আম্মুর কাছে চলে যেতে সারা জীবনের জন্য। আমাকে বিষ দাও দাদু, আমাকে বিষ দাও। কানের গোড়ায় দিমু একটা। তোরে না এসব কথা কইতে মানা করছি? তাহলে বারবার এক কথা কস কেন? মরণ কি এত সোজা? আমার কাছে সোজাই মনে হয়। কি হয়ে বেঁচে থেকে কারো সাহায্য ছাড়া চলতে পারি না, খেতে পারি না, কোনো কাজেই লাগি না আমি। মানুষের গাঁড়ার কতদিন বোঝা হয়ে থাকবো? ওদেরও কষ্ট হয় আমাকে পালতে। করিমন বুবি চুলে হাত বুলিয়ে দিতে দিতে রুষ্ট মেজাজে বললেন, কষ্ট হইলে হোক। তারা কি মাগনা কষ্ট করে? তোর বাপের পুলিশি পেনশনের পুরো টাকাটাই তো ওরা নেয়। এই দুইটা বাড়িটাও তোর বাপের করা, অথচ আমগর থাকতে দিছে নিচতলায় এক কোনায়। দুইজনের খরচও দেয় আফতাব। পুরা টাকাটা তো আমাগো পেছনে খরচ করেই না, আবার কতদিন হুদায় ঝগড়া লাগাইয়া না খাওয়াইয়া রাখে। প্রতিবাদ করতে গেলে তো ছাড়ছে কাল নাগিনী যা মুখ, ওর গলায় জোরে পুরা এলাকা এক লগে লইয়া যায়। ফিট করে হেসে ফেলল দৃষ্টি, কষ্ট ঝেড়ে বলল, কামিনী আর কাল নাগিনী, কি সুন্দর মিলছে নাম দুইটা। আস্তে আস্তে বলো, জানোস না ওর 12 টাকা? সব শুনে এই নাকিল। দৃষ্টি নিজের ঠোঁট চেপে মাথায় নেড়ায় বলে, আচ্ছা দাদু আর বলবো না, চলো ঘুমিয়ে পড়ি, চল। আমাগো আর কোনো কাজ নাই, ওরা যা ইচ্ছা করুক, আমরা দুজন আরামে ঘুমাই। দৃষ্টি শুয়ে পড়ল তো ঠিকই, কিন্তু বাহিরে চেঁচামেচির শব্দে ঘরে মন বসল না। সবাই কত আনন্দ করছে আর সে শুয়ে আছে। সবই নিয়তির খেলা। কোথায় যাওয়া হচ্ছে? ছোট বালতি করে রং নিয়ে যাচ্ছিল হিরণ। সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করল ইপা। হিরণ বলল, তোমার বোনদের রং লাগিয়ে ভূত বানাতে যাচ্ছি। ইপা এক কদম এগোলো। সম্মোহনী দৃষ্টি ফেলে বলল, তা আমাকে রং লাগে না? না, কারণ আমার বউকে রং মাখিয়ে সংসার সাজাতে চাই না। তোমাকে বরং হলুদ লাগে। আমার সুন্দরী বউটা আরও সুন্দর হয়ে যাবে। লজ্জামাখা হাসি দিয়ে চোখ নামালো ইফা। মাঝে মাঝে মানুষটাকে চিনতেই পারে না, খুব কষ্ট পায় তার নিষ্ঠুর আচরণে। 2 বছরের সংসারে কত কিছুই না মুখোমুখি হতে হয়েছে। আবার হঠাৎ তেমন যত্ন করে যে তার মনে প্রেমটা আরও কয়েক গুণ বেড়ে যায়। অথচ চোখের আলো কত কিছু করছে তা কি মেয়েটা জানতে পারে? হিরণ হলুদের বাটি নিয়ে আসে, ধীরে ধীরে লাগিয়ে দিল ইপার গালে। কানে ফিসফিস করে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে, ঘরে যাও, আমি আসছি। স্বামীর কোমল ব্যবহারে অত্যধিক খুশি হয়ে সেই পথ ধরে হেঁটে ঘরে যায় ইপা। হিরণ বাঁকা হেসে রং নিয়ে গেল উঠানোর শেষ মাথায়, যেখানে কমলকে সবাই মিলে হলুদ লাগাচ্ছে। একটু পরে হুলস্থুল শুরু হলো। কে কাকে কত জোরে বেজাতে পারে। শুধু রং মিশানো পানি দিয়ে ভিজিয়েই ক্ষান্ত হয়নি, পাতিলের নিচ থেকে কালি কাদা মাটি। বাচ্চা থেকে বুড়ো সবাই লাফাইছে উঠোনো মোটরের পাইপ। আগে থেকে প্ল্যান ছিল। বলতে গেলে সাধারণত গ্রামের বাড়িতে বিয়ে হলো এসব হয়েই থাকে। আবার বেজা ছিপছিপে শরীরে উঠোনের মাঝখানে এসে পানি ফিক্কা দিল। কাউকে নির্দিষ্ট করে না দিলেও পুরো পানি লেগেছে প্রণয়ের শরীরে। বেচারা নেটওয়ার্কের খুঁজে বেরিয়েছিল। মুখটা না দেখে পাইপ ধরে পুরোপুরি ভিজিয়ে দেয়। আবার হতবাক প্রণয় জোরে চেঁচালো, এই মেয়ে, স্টপ দিস। আমি বলছি থামো, আর পানি দেবে না। অতিথির সাথে এরকম করে কেউ? আরেকবার পানি দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে যাব বলে দিলাম। থেমে বীজে দাঁত কাটলো আবার। ভুল মানুষকে ভিজিয়ে ফেলেছে, এবার কি হবে? কাঁপা কাঁপা স্বরে বলল, সরি, আমি না দেখে দিয়ে ফেলেছি। হোয়াট ননসেন্স! কি অবস্থা করেছো আমার! তুমি মেয়ে না হলে এক্ষুনি রাতের বেলা সূর্য দেখিয়ে ফেলতাম। ক্রুর গলায় ধমকিয়ে ভয় পেয়ে গেল আবার। এখন যদি দীপ্ত ভাইও এসে ধমকায়, চাষির কানে গেলেও ব্যাপারটা ভালো ঠেকবে না। তুরন্ত বেগে ছুটলো আবার। প্রণয় বিড়বিড় করে আওড়ালো, মাথায় সমস্যা আছে নাকি মেয়েটার? কি জানি, কি অদ্ভুত লোকজন এসে ছুটে চোখের সামনে। নাক মুখ কুচকে শরীর ঝাড়া দিয়ে হাঁটা ধরল দীপ্তির রুমের দিকে। সিঁড়িতে পা রাখতে ঝড় হওয়ার ছুটে এসে পথ আটকে দাঁড়ালো আবার। চিবুক গলায় ঠেকিয়ে মিনমিন করে বলল, আবারও সরি ভাইয়া, এই নিন লুঙ্গি, ভেজা কাপড় পাল্টে এটা পরে নেবেন। ফোনে এক পলক চোখ বুলিয়ে ফরক করলো মেয়েটাকে। তার ধমক কাজ হয়েছে মনে হয়। এমনিতে তো তাকে কেউ ভয় পায় না। মেয়েটা বোধ হয় তার হিস্ট্রি জানে না, তাই ভয় পেয়েছে। মনে মনে হাসলো, মুখে কাঠিন্যের ছাপ।
বাবনি লুঙ্গিটা হাতে করে দুটো সে ফেরতে পিছু ডাকলো আবার। ভেজা কাপড় চোপড়গুলো আমার কাছে দিবেন, আমি ধুয়ে দেবো। উত্তরের আশা করলো না, দুরন্ত বাকিরিকে দৌড়ে ফেলালো। ফাঁচড়া থামাতে আবার চোখ দুটো কপালে উঠার উপকরণ। রুবি আর হিরণ কাদায় ঢলাঢলি করছে, রীতিমতো মাটিতে হামাগুড়ি দিচ্ছে যেন। গা ছমছম করে উঠলো। দ্রুত ইফাকে ডেকে আনলো। ইফা এসে দেখলো ভেতরটা ধুমুচড়ে উঠলো। এক মুহূর্তে রুবিকে মাটিতে শুইয়ে হিরণ ওর উপরে উঠে বসে গালে শরীরে কাদা লাগাচ্ছে। শালিরে দেখি মেলা তেজ, দেখবো আজ আমার সাথে কতক্ষণ টিকতে পারে। অন্য নারীর স্বনিস্পর্শ দেখে সহ্য করতে পারলো না ইফা, চেঁচিয়ে উঠল আচমকায়, হিরণ এসব কি করছো তোমরা? এটা কি ধরনের ফাজলামো? রুবি উঠ বলছি, মজা করার একটা লিমিট থাকে। এটা কি ধরনের মজা? তোমরা কি ছোট বাচ্চা? বুদ্ধি শুদ্ধি কি সব লোক পেয়েছে? হঠাৎ ইফার মেজাজ ছুটে যাওয়ায় ঘাবড়ে গেল দুজনেই। রুবি মাথা নিচু করে বলল, সরি আপু, আমরা তো শালি দুলাভাই হিসেবে মজা করছিলাম, কিন্তু এতটা হয়ে যাবে ভাবিনি। তুমি দুলাভাইকে ভুল বুঝো না। হিরণ একই সুরে বলল, হ্যাঁ ইফা, আমিও বুঝতে পারিনি ফাজলাম করতে করতে এমন এক পরিস্থিতি তৈরি হবে। যা হবার হয়ে গেছে, তুমি রাগ করো না প্লিজ। আশেপাশে মানুষজন দেখছে, কি ভাববে বলো তো? তুমি এসো আমার সাথে। ইফাকে কনভিন্স করে হিরণ এক ছুটকির ব্যাপার মাত্র, সেটা করতেই নিয়ে গেল সাথে। আবার মুখে রা নেই। তার বোন জামাইকে কখনোই সুবিধার লাগেনি। কেমন অদ্ভুত চাহনি। তাই তো হিরণ এই বাড়িতে বেড়াতে আসলে দৃষ্টিকে সে একা ছাড়ে না। তার দাদি অন্ধ মেয়েটার আশেপাশেই থাকে। দৃষ্টির 2 মাসের বড় সে। ধরণীতে নতুন প্রভাতের সূচনা। গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির শব্দ করে। তৎক্ষণাৎ কামিনী দৃষ্টির হাত ধরে টেনে এনে বসালে সিঁড়িতে। 2 হাত ধরে জিনিসপত্র ছুঁয়ে ছুঁয়ে বলে, এগুলো হলো থালা বাসন, তোর বা হাতের নাগালে এটাতে ডিম্বার রাখা আছে, দুটো বিছানায় উচিল হয়ে যাবে। আমার মেয়ে দুটোকে তো শান্তিতে বসতেও দিস না। অপয়া কোথাকার। হাত দুটো তো ঠিক আছে, তাহলে কাজ করতে অসুবিধা কোথায়? তুই শুধু মেজে রাখ, ইফে এসে ধোবে। একদম ফাঁকিবাজি করার চেষ্টা করবি না। জানিস তো আমি কি করতে পারি। কথাটা মাথায় থাকে যেন। দৃষ্টি ঘন ঘন মাথা নেড়ে সম্মতি দিল। আবারও সেই কুৎসিত শব্দ অপয়া কানে বাজল। কতবারই তো শুনেছে, এখনো অভ্যাস হয়নি প্রতিবারের মতো সূক্ষ্ম। শাশি সে জনমের মতো ভয় পায়, শুধু উনি বলেন না, করেও দেখেন। কামিনী চলে গেল হনহনিয়ে। তবে এগুলো আর নতুন কি। আগে যখন দেখতে পেত তখন সব কাজই ওর করতে হতো, রান্না থেকে শুরু করে সবার কাছতে কাছতে হাতের ছাল উঠে যেত। তার পক্ষে কেউ কিছু বলতে গেলে ওই দিনের খাবার বন্ধ। এমনকি তার দাদুকেও প্রায় নাই খাইয়ে রাখে এখনো। প্রথমত তবু ছাড় পায়। 3 দিন আগে পানি খেতে গিয়ে হাত ফসকে গ্লাসটা মেঝেতে পড়ে শূন্য বিচূর্ণ হয়ে যাওয়ায় তার স্বাস্থ্যস্বরূপ হাতে তপ্ত স্টিলের চামচ ছুঁড়ে পড়ার দাগ উপহার পেল। সে নিজে মনকে সান্ত্বনা দেয় তার মায়ের বলায় একটা কথা মনে করে, দুনিয়াটা ভারী অদ্ভুত। এই দুনিয়াতে পুরোপুরি চিনতে হলে 60টা জন্মও কম পড়ে যাবে। দীর্ঘশ্বাস পেলে কাজে মন দিল। এখানে কেউ আছে নাকি নেই ঠিক বুঝতে পারছে না। ততক্ষণ পরে ইফান গলা শুনতে পেল, কি রে, তোকে এসব করতে কে বলেছে? চাচি বলেছে। ও। মেজে রাখা থালা বাসনগুলো ধুতে ধুতে ইফা আচমকায় প্রশ্ন ছুড়ল, কাল না কি যেন একটা বলতে চেয়েছিলে, এখন বল। কিছু মনে পড়ে যাওয়ার মতো নড়েচড়ে উঠল দৃষ্টি। সন্ধিয়ান গলায় সতর্ক কণ্ঠে বলল, আশপাশে কেউ নেই তো? কথাটা কিন্তু তুমি ছাড়া আর কাউকে জানানো যাবে না। তারা তখন কাল ফড়ে উকিঝুঁকি দিয়ে ভালো করে দেখল। না, কেউ নেই। কয়েকজন ছাড়া আর কেউ ওঠেনি। এত লুকোচুরি করছিস কেন বলতো? যেটা বলতে চাস বলে দিবি, নয়তো আফসোস থাকে। তাহলে আমার কাছে এসো, কানে কানে বলবো, আর পুরো কথা না শুনে কোনো প্রশ্ন করবো না, চেঁচাবেও না। কথা দাও? কথা দিলাম, এবার অন্তত ভর। অনেকটা বিরক্ত ভাব নিয়ে দৃষ্টির কাছে গেল। কাল বিকেলে ছাদে যা শুনেছিলাম সেটাই বিস্তারিত বলল ইফার কানে। মাঝে মাঝে অস্বস্তি বোধ হওয়ায় কণ্ঠ থেমে গেল। পুরো কথা শেষ করলো। ইফার যেন দৃষ্টির বলা কোনো কথাই বিশ্বাস হলো না। গম্ভীর মুখ হয়ে কপাল কুঁচকে স্তম্ভ হয়ে বসে রইল কিছুক্ষণ। মন তার এরূপ কিছুর সাথে খাপ খাওয়াতে না পারায় উঠে পড়লো অমনি। রাগ মাথা ছড়া দিয়ে উঠল, এই শোন, তোর সাথে একটু ভালো ব্যবহার করি বলে ভাবিস না, যা বলবি তাই বিশ্বাস করে নেব। হিরণ এরকম কিছুই করতে পারে না।
করা তো ছাড়, ভাবতেও পারে না। কাকে না কি বলতে শুনেছিস? সাধু তুই শুনেছিস কিনা? আর দোষ চাপিয়ে দিচ্ছিস আমার স্বামীর উপর। কি চাস তুই? আমার সংসার ভাঙতে চাস? তাহলে আমার যা বলে ঠিক কথাই বলে। বেশি আশকারা দিলে মানুষ মাথা ছড়ে বসে। তোরও হয়েছে একই দশা। কাজ করার মুডটাই নষ্ট করে দিলে। দেখ প্লিজ আপি, বিশ্বাস করো আমাকে, আমি মিথ্যা কথা বলিনি। কে শুনে কার কথা? এবার রাগে ফুসতে ফুসতে প্রস্থান করলে। এখন যদি রাগের তোর এই কথাটা পাঁচকান হয় তাহলে শাসি কি তাকে আস্ত রাখবেন? এ তো অসম্ভবের চেয়েও অসম্ভব। হিরণ কিংবা রুবির কানে ফোসালে তারা তাকে কি ভাববে? বকবে না তো তাকে? ফোন টিপতে টিপতে কোথাও যাচ্ছিল হয়তো দীপ্ত। হঠাৎ এই দৃশ্য চোখে থমকে দেয়। বলিষ্ঠ যুবক অবাক হয়ে পারল না। এতগুলো থালা বাসন একটা ছোট মেয়ে পরিষ্কার করছে, যে কিনে চোখেই দেখতে পায় না। প্যান্টের পকেটে মুঠোফোন গুজে মসৃণ ললাটে বাজ ফেলে সহসা দুর্ভাগ্যের কণ্ঠনালী পুড়ে বের হলো কৌতূহলী প্রশ্নে, এই মেয়ে কাঁদছ কেন? এতগুলো থালা বাসন ক্লিন করতে কে বলেছে তোমাকে? কণ্ঠটা ঠিক বোধগম্য হলো না দৃষ্টির। সময় নিয়ে মনে পড়ল কাল রাতের ঘটনা। তৎক্ষণাৎ কান্না থামাতে পারল না, বলল না কিছু। দীপ্ত ফের বলল, কি হলো? কিছু একটা জিজ্ঞেস করছি, সেটার আনসার দাও। এবারও আশানুরূপ জবাব পেল না। গুনগুনে কথা বলা যায় স্বভাব তাকে কিনে একজন চোখের সামনে এড়িয়ে গেল। ব্যাপারটা হজম করতে পারল না। ধরে নিল কেউ জোর করে করতে দিয়েছে, তাই এমন করে কাঁদছে। তার প্রিয় কাকার মেয়েও চোখের সামনে এমন সহ্য হলো না। সঙ্গে সঙ্গে ঝুঁকে এলো দীপ্ত। আমি ট্যাপ ছাড়ছি, হাত দুটো ধুয়ে নাও। খুব কাছ থেকে পুরুষালী স্বর কর্ণপাত হতেই নড়ে উঠল ভেতরটা। আমার কাজ হয়নি এখনো, শেষ হলে পরে হাত ধুবো। তোমার কোনো কাজ করতে হবে না, আমি যেটা বলেছি সেটাই করো। লম্বাটে দেহটা আরেকটু ঝুঁকে নিল। থেকে কনুইয়ে ধরে বাহু দুটো ট্যাপের কাছে নিয়ে আসলো। সে সরাসরি ত্বকে স্পর্শ করেনি, জামার উপর দিয়ে শুয়েছে বাধাহীন। আমাকে আমার কাজ করতে দিন, নয়তো চাচি। ভয়ের সংকোচ চেপে ধরেছে কিশোরীকে। অথচ দীপ্ত নিঃসঙ্গে সে নিগির স্বরে সরাসরি প্রশ্ন করলে বারান্দার দিকে চেয়ে, বিয়ে বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? অভাব পড়লো এটুকু একটা মেয়েকে সাত সকালে সমস্ত থালা বাসন মাজতে হবে কেন? দৃষ্টির সমস্যার কথা বোধ করি কারো অজানা নয়। তাহলে ওকে দিয়ে কাজ করানোর মতো অমানবিক চিন্তাটা কার মাথায় এসেছে? ভয় আর সংকোচ চেপে ধরেছে কিশোরীকে। অথচ দীপ্ত নিঃসংকোচে ধীমুর সরাসরি প্রশ্ন করলো বারান্দার দিকে চেয়ে, বিয়ে বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? অভাব পড়লে এইটুকুখানি একটা মেয়েকে সাত সকালে সমস্ত থালা বাসন মাজতে হবে কেন? দৃষ্টি সমস্যার কথা বোধ করি কারো অজানা নয়। তাহলে ওকে দিয়ে কাজ করানোর মতো অমানবিক চিন্তাটা কার মাথায় এসেছে? একে পুরোপুরি মুখোমুখি ছাওয়াছাই করলো কয়েকজন কামিনী। একটু ভয় ফেলে বোধ হয়। জায়ের কাছে যা শুনেছে, এই ছেলে খুব ধুরন্ধর এবং একরোখা স্বভাবের। ব্যস্ত পায়ে এসে হাসি মুখে বলল, না বাবা, কেউ ওকে জোর করে কাজ করায় না। ওর নাকি একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমাকে বলল কাজ টাজ থাকলে তাকে দেখিয়ে দিতে। ঠিক বলছি না রে? দৃষ্টি ফাঁজরা স্থির অপ্রত্যাশিত মিথ্যে বলি তা হা হয়ে গেল ও। বুঝে পাচ্ছে না এখন ওর কী বলা উচিত। চাচির বিপরীতে যাওয়ার মতো দুঃসাহস তার এখনও হয়নি। আমতা আমতা করে বলল, হ্যাঁ, আমি স্বেচ্ছায় করতে এসেছি, কেউ করতে বলেনি। বাসন দেখে বুদ্ধিদীপ্ত যুবক কথাটা বিশ্বাস করল না। কাট গলায় বলল, তাহলে প্রথমেই বলনি কেন? ঘাবড়ে গিয়ে সব তালগোল ফাঁকিয়ে ফেলল ও। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে ঠাউর করতে পেরে দীপ্তের মা অনিমা জহির এগিয়ে এসে পিস করে বললাম, থাক না দীপ্ত, আমরা আমাদের কর্তব্য ঠিকঠাক পালন করছি, বাকি সব ওদের ব্যাপার, ছেড়ে দে। যা ইচ্ছা করুক, তোর এত মাথা ঘামাতে হবে না। চল আমার সাথে। না মা, শুধু টাকা দিয়ে কর্তব্য পালন করা যায় না, ভরণ পোষণের সাথেও ভালো থাকার দায়িত্বটাও আমাদের নিতে হবে। হ্যাঁ মানছি, আমাদেরও ব্যর্থ রয়েছে, কিন্তু এখন তা চোখের সামনে আছে, তাহলে ইগনোর করবো কেন? বিষফলা চোখে দৃষ্টিকে দেখছে কামিনী। মেয়েটাও আশকারাই রয়েছে। কখন না জানি চাচি এসে দমকায় ওকে। ঠিক তখনই দেখা মিলল আফতাব রহমানের। দৃষ্টিকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন, বললেন, আরে দৃষ্টি, তুই এখানে? আর আমি তোকে
তোর ঘর থেকে খুঁজে এসেছি। কেমন আছিস মা? বহুদিন পর প্রাণ ফিরে জেঠুর স্বর পেয়ে বয়টা উবে গিয়ে খুশিতে নেচে উঠল মন। দৃষ্টি বলল, ভালো আছি জেঠু, তুমি কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি সবসময় ভালো থাকি। চল মা, নাস্তা করতে, অল্প গল্প করি। দৃষ্টি ধরে ধরে নিয়ে গেলেন আক্তার। স্বাভাবিক মুখায়বেত দেখল দীপ্ত। কামিনী দ্রুত কাজের উছিলে প্রস্থান ঘটালো। কাল রাত থেকে ভীষণ অনুতপ্ত, তাই ভুগছে দীপ্ত। না জেনে কারো মনে আঘাত দিয়ে কথা বলে ফেলেছে সে। তখন মেয়েটার এক নাগাড়ে বলা কথাগুলো মনে পড়তে নিজেকে কেমন যেন দোষী মনে হয় ওর। জানালার ধারে এক দৃষ্টে তাকিয়ে ফরস ভরা মাঠের জমিতে প্রণয় আর মোড়া ভেঙে বলল, আরে ভাই রিল্যাক্স। সামান্য ঘটনার জন্য এমনভাবে গিল্টি ফিল করছিস যেন কাউকে খুন করে ফেলেছিস। দীপ্ত নামক সুবিষ্ট যুবকটির নিষ্প্রভ অভিব্যক্তি। খুন শুধু দেহ থেকে আত্মাটা বের করে নেওয়াকে সীমাবদ্ধ নয়, মনেরও খুন হয়, অনুভূতিরও মৃত্যু হয়। যেটা আমি করেছি আমার সম্পর্কে, তার মনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। দুর্মর্ষ পৃথিবীতেও কীভাবে বেঁচে আছে সেটা কেবল ওই জানে। পথ দেখানোর জন্য মা বাবা নেই। ওর উজ্জ্বল ভবিষ্যতে পদার্পণ করার আগে সব কিছু অন্ধকার হয়ে গেল। রঙিন পৃথিবীটা দেখার আগেই দৃষ্টিশক্তি হারালো। সব কিছু কনসিডারেট করলে গিল্টি ফিল করা ইজ টোটালি নর্মাল। প্রণয় বুঝদারের মতো মাথা নাড়ল। লুঙ্গির এক কোণে ছোট্ট একটা স্টিকার, হাতে লেখা পারমাণবিক লুঙ্গি। প্রণয় খুব মনোযোগ দিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, দোস্ত, লুঙ্গিতে আবার বুম টুম নাই তো? না মানে এর মধ্যে একটা মহামূল্যবান জিনিস লুকায়িত আছে। একবার বিস্ফোরণ ঘটলে কিন্তু আমার বংশের বাতি কেরোসিন ডালার আগেই কেল্লাফতে হইয়া যাইব। দীপ্ত বিরক্তিতে সশব্দ উচ্চারণ সবে মুখ থেকে দিয়ে রুক্ষ মেজাজে বলল, তোর নলেজ দেখলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। ওটা ব্রেন নাকি ম্যানহোলের ড্রেন? সারা রাত যেভাবে ঘোরাঘুরি খেয়েছিস, বোম থাকলে নিশ্চয়ই রাতেই ব্লাস্ট হতো। আর লুঙ্গিতে বোম? তুই আমার চোখের সামনে থেকে দূর হ, গেট আউট। দেখ, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমার মেধা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার দাদা বলে, আমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না। তুই জানিস, মুক্তিযুদ্ধের সময় যদি আমি থাকতাম তাহলে পুরো জাতি, বাঙালি জাতি আমাকে বুদ্ধিজীবী খ্যাতে ভূষিত করতো। নিজের ডোল নিজে ফিটিয়ে বেজায় খুশি প্রণয়। একটা পানি ভর্তি বোতল হাতে নিল দীপ্ত। ব্রু কুচকে বলল, বুদ্ধিজীবী খ্যাতে ভূষিত না করলেও জুতো ফেটা ঠিক করতো। প্রণয়ের চোখ বড় বড় হয়ে গেল। সে পালানোর পায়তারা করলো। দেখ দীপ্ত, অপমান করছিস মেনে নিচ্ছি, কিন্তু ভুলেও বোতল ছুঁড়ে মারবি না। আমি তোদের বাড়ির অতিথি, আর অতিথির সাথে দুর্ব্যবহার করলে পাপ হয়। পাপ। আমাকে মেরে পাপের ভাগীদার হওয়ার চেয়ে বরং আপ্যায়ন কর, সওয়াব হবে। আচ্ছা তাই? তাহলে কাছে আয়, ভালো মতো আপ্যায়ন করি। দীপ্ত বোতল ফিক্কে দিলে সেটা দেয়ালে গিয়ে লাগলো প্রণয়কে আর পায়কে। সে দৌড়াতে দৌড়াতে শেষ মাথা ওয়াশরুম ঢুকে দরজা লাগিয়ে দিল। মান সম্মানের সে আপাতত ঘা বাঁচানো জরুরি। ইফে বিছানায় বসে আছে থম মেরে। হিরণের ফোনের পাসওয়ার্ড সে জানে না। কয়েকবার চেষ্টা করেও লাভের খাতায় শূন্য। ঘুমন্ত হিরণের কপালে ঠোঁট ছোঁয়ালো। তখনই রুবি এসে কড়া নাড়ল দরজায়। ঘাড় ঘুরালো সে, ভেতরে আয়। ইফা অনুমতি দিলে চায়ের কাপ নিয়ে হাজির হয় রুবি। বলে, দুলাভাইয়ের জন্য চা এনেছি আপু। আমরা বউ আনতে কখন যাব? জোহরের পর। ছটা টেবিলে রাখ। ও কখন উঠবে কে জানে। ইফা হাসি মুখে জবাব দিয়ে ওয়াশরুমে গেল। তবে দরজা আটকালো না। হাত মুখ ডুবে তাই দরজা আটকে লাভ কি? রুবি এসে যে হিরণের গালে চুমু দিল। চট করে তাকালো হিরণ। শয়তানি হাসি দিয়ে বলল, ঘরে সুন্দরী বউ আছে আমার, এখন শালির প্রয়োজন নাই। বেঞ্চি কাটে রুবি। হিরণের চুল টেনে বলে, শুধু বউ দিয়ে কাজ হলে শালির কাছে আসো কেন রসিক? রুবির হাত ধরে টান দিল হিরণ। সমবয়সে কি আর ভালো লাগে? মাঝে মধ্যে গোস্ত ভাতও খাইতে হয়, এটা তুমি জানো না শালি? রুবির জিভ দেখিয়ে ব্যাঙ্গালো। তাড়াহুড়ো কণ্ঠে বলল, হাত ছাড়েন, আপনার বউ এসে পড়বে। ইফার কথা বলে হাত ছেড়ে দেয় হিরণ, তবে আকার ইঙ্গিতে বোঝায় আবার ধরবে। আড়াল হতে কেউ একজন সম্পূর্ণ ঘটনাটা দেখল। স্তব্ধ হয়ে গেল এমন দৃশ্য। কানের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো কমল। তার বড্ড তাড়াহুড়া। প্রেমের বিয়ে কিনা, সঙ্গে বরযাত্রী হয়ে গিয়েছে সকলে। করিমান বেবি জানালার কাছে বসে তসবিহ পড়ছেন।
দৃষ্টি একা একাই চেয়ারে বসে শুলে বিনি করছে। আচ্ছা দাদু, আমাদের বাড়িটা কি মরিচবাতি দিয়ে সাজিয়েছে? তখনই দরজায় এসে দাঁড়ালো দীপ্ত। দৃষ্টি আবার ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি কালো হয়ে গেছি? করিমন বিবি একটু বিরক্ত হলেন। না না রে বোন, তোর দুধাল তার রং একটু কালা হয় নাই, বরং দিন দিন সুন্দরী হইতেছিস। দৃষ্টি লাজুক হেসে বলল, তুমি না বলেছিলে রূপকথার গল্পের মতো একদিন ফঙ্কিরাজ গোড়ায় চড়ে তালোয়ার হাতে নিয়ে এক রাজপুত্র আসবে আমাকে ছাঁচির অত্যাচার থেকে বাঁচাতে? সে কবে আসবে? এখনও তো এলো না। দীর্ঘশ্বাস ফেললেন করিমন বিবি। হতাশায় বললেন, ধৈর্য ধর আনি, একদিন কেউ না কেউ আইব তোর ভাগ্য বদলাইতে। দৃষ্টি ফন্তাজসী হলে ও বড্ড সরল মনাও। কখনই চিন্তা করে অভিজ্ঞদের মতো, কখনো বা ছোট শিশুদের মতো। এই যেমন এখন তার মাথায় এক দুশ্চিন্তা চেপে বসেছি। কিন্তু দাদু, আমার জামাগুলো তো সব পুরনো হয়ে গেছে, একটাও নতুন জামা নেই। তাহলে রাজপুত্র আসলে তার সামনে কি পরে যাব? দীপ্তি সেভাবে দাঁড়িয়ে থাকে, দাদি নাতনির গল্প শুনছে। যেটা অনুমান করেছিল সেটাই সত্যি হলো। কামিনী আসলেই দৃষ্টির উপর অত্যাচার করে। করিমন বিবি চুচবিটা জায়গা মতো রেখে গুনগুনিয়ে হাসলেন। পাগলি নাতনি আমার, কাল অনুষ্ঠানে কি পড়বি সেটা চিন্তা না কইরা কবে না কবে তোর জামাই আইব ওই চিন্তা করস। তোরে নিয়ে আর পারি না। দৃষ্টির মন খুব খারাপ রে, ম্লান স্বরে বলল। ঠিক বলছো দাদু, চাচি সবার জন্য নতুন জামা কিনে, শুধু আমার জন্য কিনে না, ঈদেও কিনে দেয়নি। জেঠু কি আমার জামা কাপড়ের জন্য টাকা দেয় না? পর মুহূর্তে দুঃখ জেরে বলল, থাক দাদু, এমনিতেও এত মানুষের ভিড়ে বের হলে আমি হারিয়ে যাব, আর তার চেয়ে বরং কাল বের হবই না, তাহলে তো আর নতুন জামা লাগবে না বলে নিজ মনে হাসল। আক্ষেপ লুকানোর চেষ্টা করে বলে, দীপ্তর টনক নড়ল এবার। আসবো দাদু? করিমন বিবি গাড় ঘুরিয়ে দেখলেন দীপ্তকে। ভেতরে আয় দাদু ভাই, আমার ঘরে আসতে তোর অনুমতি লাগবে নাকি? সেই যে 4 বছর আগে দৃষ্টির মায়ের মরণের সময় আইছিলে, আর বাড়িতে খোঁজ নিলে না। উত্তরে মুচকি হাসলো শুধু। তুই ওদের সাথে যাসনি? দীপ্তি এসে বিছানায় বসতে বসতে বলল, গিয়েছিলাম, ভালো লাগছিল না, তাই ফিরে এসেছি। এটা কোনো কথা কইলি দাদু ভাই? দৃষ্টি কোনো কথা বলছে না, নীরবে শুনছে সমস্ত কথা। করিমন বিবি ফের জিজ্ঞেস করলে, এখনো কি পড়াশোনাই করিস নাকি চাকরি বাকরি করিস কিছু? দীপ্তির চোখ দুটো ঘুরে এলো, জড়সড় হয়ে বসে থাকে দৃষ্টির থেকে। ধীর স্বরে বলল, সিভিল ইঞ্জিনিয়ারিং করছি দাদু, পাশাপাশি তোমার ছেলের বিজনেসটাও দেখতে হয়। দৃষ্টি মনে মনে ভাবলো, কত বড় লোক ওরা, এমনি এমনি কি আর গ্রামে আসে না? বড় লোক বলেই হয়তো না জেনে কারো মনে আঘাত দিলেও ক্ষমা চাইতে হয় না, আর আমি গরিব বলে অপরাধ না করেও মাপ চাইতে হয়। আর সকালে এই সত্যি কথা বলেও ইফাপির কাছে ক্ষমা চাইতে হলো। দীপ্ত কোন দৃষ্টি মেলল মেয়েটার উপর। দুপুরে খেয়েছো তোমরা? আমি খাইছি। আমি খাই নাই আনি বলতে দৃষ্টিকে বুঝিয়েছে। এটা বুঝতে অসুবিধা হলো না দীপ্তর। সে নিঃশব্দে হাসলো, যে হাসিতে দাঁত বের হয় না। সে উঠে দাঁড়ালো, করিমনের কাছে বিদায় প্রস্থান করলো। সে বউ নিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ইফা বমি করতে করতে এসেছে পুরো রাস্তা। তার বমি দেখে আবাও বমি করেছে। 2 বোনের ক্লান্তিতে নড়ে পড়ে শরীর। ইফাকে দূরে নিয়ে এলো হিরণ। কেউ কেউ বলছে বিয়েবার খাবার হজম করতে পারে না, আবার কেউ কেউ প্রচণ্ড গরমেও দোষারোপ করছে। কিন্তু ইফা সন্দেহ করছে অন্য কিছু। প্রণয় কণ্ঠ মিলি অভিমান টেনে বলল, তুমি কি বমি করার জন্য কারো কোল পেলে না? আমার কাপড় চোপড়ই নষ্ট করতে হলো তোমার? আবার আফসা চোখে এক পলক তাকালো। জানালার পাশে সিট পেয়েছিলাম বলে কি ঝগড়াই না বাঁধালেন? এবার বুঝলেন ঠেলা? প্রণয় দোতলায় যেতে যেতে মেকি কান্নার ভাব নিয়ে বলা, আল্লাহ, এই কোন বাড়িতে বিয়ে খেতে এলাম আমি? সবাই আমার মান সম্মান নিয়ে হাডুডু খেলছে। আম্মা, আমারে বাঁচাও, বউকে কোলে নিয়ে নামাবে কে? কাউকেই তো দেখছি না। রুবি বলল কথাটা। কোমল ও তার ভাই বউ এখনো গাড়িতে। আমার বউকে আমিই কোলে নেবে। এহেন কথায় হাসির রোল পড়ে গেলে মুহূর্তে। কেউ কেউ ফাজলামও করছে। কমল তবুও লজ্জা পেল না। নিজের বউকে নিজেই কোলে করে নিয়ে যাচ্ছে ঘরে। কিঞ্চিত পরে কালো মার্সিডিজ এসে থামলো। গাড়ি থেকে নামলো এক শক্তপোক্ত যুবক। দীপ্ত তার কাছে এসবে আগ্রহ নেই। বেশিরভাগ আত্মীয় স্বজনদের চেনে না, সে চিনতেও চায় না। হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে হাঁটা ধরল। হাঁটার তালি চুলগুলো ধরছে, খটখট শব্দ করছে। জামির 2 জোড়া। আবাকে দেখতে পেয়ে ডাক দিলেই আবার শোন। আবার ভয়ে ভয়ে কাছে এলো। দায় সারা ভাবি জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমার সঙ্গে যথারীতি আবার তার পেছন পেছন এলো। বেচারি সংখ্যায় কাঠ।
দৃষ্টিকে নিয়ে করিমান বিবির রুম থেকে বের হতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগে সামনে এসে হাজির হয় দীপ্ত। সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের কণা। এক গাল হেসে শপিং ব্যাগগুলো বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য দাদু, আর এগুলো দৃষ্টির জন্য। জামার সাইজ ঠিকঠাক না হলে আমাকে জানা, সাবা, চেঞ্জ করে এনে দেব। থমকালো কিশোরী। তার জন্য দীপ্তভাই কেনাকাটা করে এনেছে? অবিশ্বাস্য ঠেকল। বিস্ময় হতবিহ্বল দৃষ্টি অপ্পটা আওড়ালা, আপনি আমার জন্য জামা কাপড় কিনেছেন? কিন্তু কেন? যেতেই নিচ্ছিল দীপ্ত। প্রশ্ন শুনে থামল। গম্ভীর আদল ওর জীবনে কোনোদিন খোঁজ না নিয়ে হঠাৎ কিছু দিলে প্রশ্ন করাই স্বাভাবিক। তাই মনে রোষকুষ্ট পরিষ্কার করা জুড়ে হিমশীতল স্বরে জবাবটুকু রাখলো, বংশের একমাত্র ছেলে হইয়া এতদিন বাড়ির খোঁজ খবর নেওয়ার আমি লজ্জিত। তাই এবার দাদুকে নিজের টাকে কিছু কিনে দিতে মন চাইল। পরে ভাবলাম দাদুকে দেবো, আর দাদুর সঙ্গীকে দেবো না, তা কি করে হয়? সেজন্য দুজনের জন্যই নিয়ে আসলাম। আর কিছু জানার থাকলে পরে জিজ্ঞেস করো, এখন আমি টায়ার্ড আসছি। পুরোপুরি সত্যও বলল না, আবার পুরোপুরি মিথ্যার আশ্রয়ও নিল না। দৃষ্টি খুশি দেখে আবাকে নিয়ে ঘরে ঢুকলো। জামাগুলো কেমন তার বিবরণ শুনতে মরিয়া করিমান বিবি হেসে নিজের কাপড়টা দেখলেন। মন জুড়িয়ে গেল ওনার। আফতাবের ফলে একদম আফতাবের মতো হয়েছে। কি সুন্দর কাপড় চোপড় আনছে আমার লাইগা। হ্যাঁ দাদু, দৃষ্টির জন্য দেখো কি ভালো ভালো দুটো 3 পিস এনেছে, একদম পাথর দিয়ে কাজ করা। একটা হালকা গোলাপি আর একটা আকাশি কালার। জামার সাইজ ঠিকই এসে, কেনা 3 পিস এত টাইট ফিট হয় না। আমার জামাগুলো তো আরও ঢিলেঢালা। 2 ব্যান্ডেল ছড়িয়ে এনেছে ম্যাচিং করে। দৃষ্টি তো খুশিতে গদগদ। ভেবেছিল লোকটা অহংকারী, তা ভুল প্রমাণিত হলো। আবার ফের উচ্ছ্বাসের সঙ্গে বলল, আরও একটা গাউন এনেছে, এটা পরলে দৃষ্টিকে পুরো নায়িকা লাগবে। দৃষ্টি লজ্জা পেল। মেয়েটা খুশি আড়ালে হতে দেখে এক ফেসে হাসলো। আবির রহমান দীপ্ত, আসলে মেয়েটা অদ্ভুত রকম সুন্দর লাগে। এর আগে হয়তো এমন করে কোনো মেয়ে হাসি দেখা হয়নি ওর। পূর্বাকাশে কোমল আলোর রেখা ছড়িয়ে গেছে বহুক্ষণ। গ্রামের সকালটা শুরু হয় পাখির কিচির মিচির কলতানে। মোরগের গলা ছেড়ে ডাক শুনে আজকাল কমলের বউবাত। সেই জন্য সকাল থেকে উঠোন জুড়ে রান্নার তোড়জোড় চলছে। সুস্বাদু খাবারের গন্ধ মুহু মুহু করছে চারপাশ। মানুষ কি একটা দুইটা? এত মানুষ যখন গোসল করতে ঢুকবো, এই 3টাই হইব? আমি তো কথা জানি না। আবারে ডাক দিছি, ওর লগে যাইয়া গোসল করে। দৃষ্টি হতাশার শ্বাস ফেলল। প্রতিদিন গোসল না করা অবধি করিমান বিবির বকাবকি যেন বাধা মরা নিয়ম। মলিন মুখটা চট করে খুশিতে বদলে গেল। গোসল করতে তো নতুন জামা পড়তে পারবে, তাই আর ছলছাতুরি করলো না। আবার সাথে রওনা হলো উপরের ওয়াশরুমে, কারণ নিচতলাটা থেকে রান্নাঘরের জন্য পানি নেওয়া হচ্ছে। ইফার কোনো নড়চড় নেই। স্তব্ধ হয়ে বসে কি যেন মনে বিড়বিড় করে চলছে। 2-1 ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ছে গলদেশে। হিরণ ডাকলে, ইফা, কি হয়েছে তোমার? কি বলছো বিড়বিড় করে? একটি সময় নিয়ে দৃষ্টি ফেলল হিরণের ওপর। ও হৃদয় বাজ ফেলে জিজ্ঞাসা চোখে তাকিয়েছে। ইফা মুখে কিছু বলল না। ডান হাতের মুঠো হতে প্রেগনেন্সির কিটটা হিরণের চোখের সামনে দৌড়ল। হিরণের মাঝে তেমন আহামরি হাসি খুশি ভাব দেখা গেল না। বাবা হওয়ার অনুভূতিতে যেখানে আনন্দের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা ছিল, সেখানে সে নিরুত্তাপ স্বরে বলল, গত 2বারের মতো এবারও যেন মিসক্যারেজ না হয়, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ইফা যেন প্রস্তুতি ছিল এরূপ কথার শোনার, তাই বিশেষ ভাবাবেগ দেখা গেল না তার মধ্যে। কেবল স্তম্ভীর নয়ন যুগল নত করল। ইফার সন্তান আসার খবর পাখির ডানায় বর করে ছড়িয়ে গেল পুরো বাড়িতে। খুশি হওয়ার মতন খবর যেহেতু, তাই সবাই অনেক খুশিই হলো। দৃষ্টি গোসল করে বেরিয়েছে সবে, তখনই খবরটা শুনতে পেল আবার কাছ থেকে। কেন জানি খুশি হতে পারল না মেয়ে দুটো। দৃষ্টি থমথমে কণ্ঠে বলল, জানিস আপি না, আমার সাথে রাগ করেছে, একটুও কথা বলে না। আবার বেখেয়ালি শুধালো, কেন রাগ করেছে? ওই যে ওই দিন ছাদে তোকে একটা কথা বলতে চাইছিলাম না, সেই কথাটা আপিকে বলে আপি রেগে গেছে আমার উপর। দীপ্ত তার মুখে দাঁড়াতেই চোখে পড়লে দৃষ্টির উপর সদ্য গোসল করা কিশোরীর স্নিগ্ধরূপ। যে কোনো যুবকের বুক উথাল পাথাল ঢেউ তুলতে সক্ষম। এ যেন শান্ত জলের গভীরে হঠাৎ ঝড়ের আগমন।
পরপর ডোক গিলেন, গলা ভিজিয়ে চোখ ফেরালো দীপ্ত। তার এভাবে দেখা উচিত নয়, ছোট বোনকে ছোট বোনের চোখে দেখা উচিত। কি রে, এত গভীর মনোযোগ দিয়ে কাকে দেখছিলে? কাঁধে হাত রেখে প্রণয় বলল। দীপ্ত কিছু না বলে ফের ঘরের ভিতরে চলে যায়। পেছন পেছন যাই প্রণয়। ব্রু কুচকে বলল, কাকে দেখছিলি বললি না তো? সব কথা তোর জানতে হবে কেন? মনে মনে সূক্ষ্ম অপমান বোধ করলো প্রণয়। সেও কি কম যায়? কথা বের করে তবেই ছাড়বে। আন্দাজে বলল, ওই অন্ধ মেয়েটাকে দেখছিলি তো? কিছু বুঝি না মনে করেছিস? দীপ্ত ব্যাগ খুলে প্যান্ট শার্ট বের করতে লাগলো। প্রণয়ের কথা কানেও তুলছে না। তার এই চুপ করে থাকার স্বভাবটা ঠিক হজম করতে পারে না প্রণয়। ইচ্ছে করে নাক বরাবর কয়টা ফাঞ্চ মেরে ফের থেকে সব কথা বের করে নিতে কি একটা আদৌ সম্ভব? দীপ্তের বয়স অনুযায়ী যতটুকু বডি বানিয়েছে তার তো তাও নেই। জিমে গেলে তবে না বডি হবে। থমথমে মুখ করে বলল, এই মেয়েটার নাম যেন কি বলেছিলি? সেকেন্ডের ভেতর দীর্ঘ গলায় জবাব এলো দীপ্তর থেকে, এখনও বলিনি। তো এখন বলে দে, এত হেলিফোনা করিস কি করে তুই? মানুষের পেটে অপারেশন করলে নাকি 7টা পর্দা কেটে পরে পেটের ভিতর পৌঁছাতে হয়। কিন্তু আমি শতভাগ আশ্বাস দিয়ে বলতে পারি, তোর পেটে কোনো অপারেশন হলে গুনগুনে 14টা পর্দা কাটতে হবে। কারণ তোর যা পেট, বোমা মারলেও কথা বের হয় না যদি নিজ ইচ্ছে না বলিস। তবে আমার অনুমান বলে পেটে কথা উৎপন্ন হয় ঠিকই, কিন্তু গলা অবধি আর আসতে পারে না। এর আগে পাকস্থলিতে চলে যাই। এজন্যই তো কোনো কথায় জিজ্ঞেস করলেও মুখ কুলু ফেটে বসে থাকিস না। আর বসে থাকলে চলবে না, খুব শীঘ্রই রোগের চিকিৎসা করতে হবে। কালই চল ডাক্তারের কাছে যাই। দীপ্ত একটা কালো শার্ট কালো প্যান্ট আর টাওয়াল নিয়ে বেরোতে বেরোতে বললো, সে তো অবশ্যই, আজ রাতে পাবনার টিকিট কাটবো। এই ফাঁকে ব্যাগপত্র গুছিয়ে নে। তোর যা বকবকানির রোগ মনে হয় না 6 মাসের আগে সারবে। তবে টেনশন করিস না, রোগ ভালো না হওয়া পর্যন্ত সমস্ত খরচ আমি বহন করব। আফটার অল বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি আবার দায়িত্বের বেলায় কার্পণ্যতা করি না। হা হয়ে গেল প্রণয়। উপকার করতে গিয়ে নিজেই পেশে গেল। আসলে মানুষ ঠিকই বলে, উপকারের ঘাড়ে লাথি। মনে মনে খ্যাক খ্যাক করে বলল দীপ্তকে। দৃষ্টি চোখে দেখতে পায় না পারল, খুব সাংঘাতিক মেয়ে ও ছিল। কোঠার ঘরে আমাদের মধ্যে যা হয়েছে সব বলে দিয়েছে ইফাকে। কিন্তু ইফা ওর একটা কথাও বিশ্বাস করেনি, উল্টো রাগ দেখিয়ে কড়া কড়া কথা শুনিয়েছে। আমি তো ভাবতেই পারি না অন্ধ মেয়েটা এত দুরন্তর। রুবির কথায় চিন্তায় পড়ে গেল হিরণ। বাজ পড়ল ললাটে, অবিশ্বাসের স্বরে বলল, এটা কি করে সম্ভব? ও তো চোখে দেখতে পায় না, তাহলে বুঝলো কি করে এত কিছু? রুবি কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কি ভুলে যাচ্ছেন? ও দেখতে না পেলেও আওয়াজ ঠিকই শুনতে পায়। সবসময় কান দুটো খাড়া করে রাখে। আমাদের সব কথা শুনে আন্দাজ করে নিয়েছে হয়তো। ছাদের এক কিনারে দাঁড়িয়ে কথা বলছে রুবি আর হিরণ। হিরণের বেখায়ালিতে একটা টপ পড়ে ভেঙে গেল। পা ভেঙে বসে নিতিয়ে পড়ে ফুলের চারাটায় হাত রেখে রহস্যজনক স্বরে বলল, এই দৃষ্টির একটা ব্যবস্থা করতেই হবে। অন্ধ আর অনাথ বলে বহুদিন ছাড় দিয়েছি, কিন্তু হিরণের সিক্রেট জেনে গেছে, তাহলে এবার তো কিছু একটা করতেই হয়। ক্রূর হেসে উঠে দাঁড়ালো। গাঢ় করে চুমু খেলে রুবির ঠোঁটে। ভেজা ঠোঁট মুছল দুজনে। হিরণ গাঁদা ফুলের ছাড়াটা পা দিয়ে ফিসে ছিন্ন ছিন্ন করে দিল এক একটা ডালাপানা। দৃষ্টি সেই ছোট থেকে বাগান করতে ভালোবাসে। অন্ধ হয়ে যাবার পরও আবাকে নিয়ে গাছপালাগুলোকে ফানি দেয়। যদি মেয়েটা এই দৃশ্য দেখতে পেত তাহলে হয়তো তার হাজারি ভেঙে পড়তো দুতলা দালান। দুপুরে নববধূর বাড়ি থেকে লোকজন এসেছে। বসার ঘর সামগ্রী গুনগুন শব্দ তৈরি হয়েছে। বাড়ির সামনে আঙিনায় স্টেজে বসে আছে বর বউ। ইফা সামনের বারান্দায় হাঁটছে। মনে মনে শান্তি নেই। কোথায় মা হওয়ার খবর খুশি হওয়া উচিত, অথচ সে বলেছে হীনমমতায়। দৃষ্টির ঘরে ঢুকলে যেখানে আবার প্রথমে নিজে তৈরি হয়ে দৃষ্টিকে সাজিয়ে তুলছে অপ্সরা রূপে। ইফা জড়ত পাথরের নিচে বিছানায় বসলো। আচমকা বলল, দৃষ্টি তো খুব সুন্দর লাগছে, একদম পুরীর মতো। জামাটা কে কিনে দিয়েছে রে? ইফার আওয়াজে ফের দৃষ্টি চঞ্চল কণ্ঠে উত্তর দিল, কাল দীপ্ত ভাই আমার আর দাদুর জন্য অনেক কিছু কিনে এনেছে, তুমি দেখবে জামা? পরক্ষণে মনে পড়ে গেল ইফা তো তার উপর রাগ করে আছে। তৎক্ষণাৎ মুখ ফুলিয়ে বিষণ্ণ স্বরে বলল, আপি তুমি কি এখনো আমার উপর রেগে আছো? ইফা দ্রুত উঠে গিয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, না সোনা, আমি একদম তোর উপরে রেগে নেই।
তখন আমি আর তুই বাদে ওখানে আরও কেউ ছিল যে আরিফেতে আমাদের সব কথা শুনছিল, তাই তোর সাথে বাজে ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দে লক্ষ্মী বোন আমার। দৃষ্টি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলি ইফাকে। এভাবে বলো না আপি, আমি খুব কষ্ট পাচ্ছিলাম এটা ভেবে যে আমি না জেনে না শুনে তোমায় ভীষণ দুঃখ দিয়েছি, কিন্তু এখন আমি অনেক খুশি, কারণ তুমি আর আমার উপর রেগে নেই। আবার তাদের কথাবার্তা বুঝলো না ঠিক, শুনতে আগ্রহ দেখালে ইফা জানায় সন্ধ্যায় তোদের দুজনের সাথে কথা আছে, আমি এখন আসছি বলে চলে যায়। আবার হতাশার শ্বাস পেরে, তার বোনের বাচ্চা হবে। নিশ্চয়ই মনে মনে অনেক খুশি। এই মুহূর্তে কি হিরণ আর রুবির কথাটা বলবে? তার বোন কষ্ট পাবে না? তার বোন যে বড্ড ভালোবাসে হিরণকে। যখন জানবে তাকে ঠকানোর জন্য, তখন কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। আবার পাশে ভাবনার বিয়ে দৃষ্টি পড়ল। তার সাজগোজ তাড়াতাড়ি শেষ করে অনুষ্ঠানের ওখানে নিয়ে যেত। প্রণয় দীপ্তের পেছন পেছন ঘুরঘুর করছে, আর এখন একমাত্র কাজ দীপ্তকে জ্বালানো। অতিথিদের জন্য বারান্দায় সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলি চেয়ার। দীপ্ত কিনারা একটা চেয়ারে বসে নিল বসার জন্য। ওর সাথে চেয়ারটায় প্রণয় বসতে বসতে বলল, কিরে মেয়েটার নামটা তো এখনো বললি না? ত্যক্ত বিরক্ত দীপ্ত ভ্রুকুটি উৎসুক নজরে আশপাশ রুক্ষ কণ্ঠে বলল, দৃষ্টি। প্রণয় বোকা স্বরে জিজ্ঞেস করে, কার দৃষ্টি? বিরক্তিতে শব্দ উচ্চারণ করে দীপ্ত। গাড় ঘুরিয়ে যেই না কিছু বলতে যাবে, তক্ষুনি চোখ পড়ল দৃষ্টির উপর। চোখ দুটো সেখানে স্থির হয়ে গেল। তার দেওয়া অলিভ গ্রিন গাউন পরেছে ও। ঘন কালো কোমরে ছড়িয়ে লম্বাটা এক গুচ্ছ চুল উন্মুক্ত বাতাসে দুল খাচ্ছে, তবে মাথার ওড়না দেওয়া আছে। ঠোঁট জোড়া বৃষ্টি ভেজা পাত্রের মতো স্বচ্ছ আর কোমল, যা রক্তিম রঙের রাঙানো। এক রক্তি লাজুক হাসিটা বড্ড নজর কাড়ল দীপ্তের। বক্ষকুটিরে সবটুকু বিমোহিত হলো। মুগ্ধতার নেত্র পল্লব জাপটে সময় নিয়ে দীপ্তির দিকে অনুসরণ করলে তাকালো প্রণয় স্ফুটসরা উড়ালে, সো বিউটিফুল। এরকম একটা মেয়েকে যদি মনের রানী বানিয়ে রাখতে পারতাম। আর যদি মনটাই না থাকে। দীপ্ত ঘাড় বাঁকিয়ে ক্ষুরদার চাহনি ফেলল প্রণয়ের চোখে। চোখ খুব জারছে। দীপ্তর কথায় সারাংশটুকু বুঝতে পারল না প্রণয়। বোকা বোকা হেসে বললে, এ আবার হয় নাকি? সবারই তো মন থাকে, তাহলে আমার মন থাকবে না কেন? ভুল জায়গায় মনোনিবেশ করলে মন না থাকাই স্বাভাবিক। দৃষ্টিরা হাঁটতে হাঁটতে দীপ্তর কাছে চলে এসেছে। দীপ্ত উঠে দাঁড়ালো। আবার দৃষ্টির কানে কানে ফিস ফিস করে বলল, দীপ্ত ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই না ওনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলি? চকিত ভঙ্গিমায় মাথা নাড়ায় দৃষ্টি, মুখের হাসিটা চড়া করে শুধায়, অনেক ধন্যবাদ দীপ্ত ভাইয়া আমাকে আর দাদুকে গিফট দেওয়ার জন্য। দৃষ্টির অন্যদিকে তাকিয়ে কথা বলার ব্যাপারটা জট করে ধরে ফেলল প্রণয়। এটাই তাহলে সেই মেয়ে? এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না? ভাবতেই বেশ অবাক হলো প্রণয়। দীপ্তর দুর্ভাগ্যের ছোটে কিঞ্চিত হাসির দেখা মিলল। তাহলে ধন্যবাদ দিতে হবে না দৃষ্টি, এটা দেওয়ারই ছিল। কথার মাঝখানে ফোড়ন কাটে প্রণয়। হ্যাঁ তাই তো, বড় ভাই হিসেবে ওর একটা দায়িত্ব কর্তব্য আছে না? কি বলিস দীপ্ত? দম্ব ফাটি বের করা হাসিটা গা জ্বালা দিয়ে উঠল দীপ্তের। প্রণয় তাকে রাগানোর চেষ্টা করছে। দীপ্ত চোখ ফাঁকাতে চোখ টিপত প্রণয়, আবার মৃদু হেসে দৃষ্টিকে নিয়ে চলে গেল। দৃষ্টি যেতে যেতে জিজ্ঞেস করে নিল, আরেকজন যে কথা বলেছে সে কে? আবার বলে দিল, সে দীপ্তর বন্ধু। অতিথিদের খাওয়া দাওয়া চলতে হিরণ খাবারের বাটি নিয়ে ছোটাছুটি করছে, কখনো মাংস কখনো ডাল। ইফা এক দৃষ্টে দেখলো কিছুক্ষণ, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে দৃষ্টি আর আবা। ইফা পেটে হাত রেখে বিড়বিড় করে বলল, তুই কেন এলি এমন সময়ে? আমি কি করে রক্ষা করব তোকে? গত 2 বার প্রেগনেন্সিতে মিসক্যারেজ হয়, খুব কষ্ট পেয়েছিলাম, সারাক্ষণ কেঁদেছিলাম সন্তান হারানোর যন্ত্রণায়, কিন্তু আজ নিজ থেকে চাইছি আমার আবার মিসক্যারেজ হোক। তিক্ত অক্ষিফুট হতে গড়িয়ে নামলো 2 ফোঁটা জল। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।